ওয়েন্দ্রিলার গপ্পসপ্প চ্যানেলে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত এবং মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আবার চলে এসেছি আরো একটি গল্প নিয়ে। গল্পটির নাম বধূ সংবাদ। যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনতে আসছেন তাদেরকে আমার আন্তরিক অনুরোধ, আমার গল্প ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করার মাধ্যমে আপনাদের পরিবার, বন্ধু ও আত্মীয় মহলে ছড়িয়ে দেবেন। আমার পুরনো শ্রোতা বন্ধু যারা প্রতিনিয়ত আমাকে এইভাবে উৎসাহ দিয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প বধূ সংবাদ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প বধূ সংবাদ। মানুষে কত আশা করে দিদি, ছেলে মেয়ে নিয়ে মানুষের কত ইচ্ছে থাকে, কিন্তু আমাকে দেখুন, আমি যেমনটা ছিলাম তেমনটি আছি। সেই রান্নাঘর, পঞ্চব্যঞ্জন রাধা, হাত পোড়ানো, একটু ছুটি নেই। একেবার তার উপরে স্পন্ডেলাইটিস। ছেলে বিয়ে দিলাম, ভাবলাম এবার তো অন্তত একটু বিশ্রাম করব, কিন্তু কপালের নাম গোপাল। আমার কপালে নেই তো হবে কোত্থেকে? কেন, তোমার জন্য তো রান্নার লোক রেখে দিয়েছিল, তাকে তো রাখলে না তুমি? আরে ওদের দিয়ে কি হয়, কামাইয়ের বহরে তো টাকাটাই জলে যাচ্ছিল। তারপর চুরি, এটা নিয়ে যাচ্ছে কাপড়ে আড়ালে, সেটা নিয়ে যাচ্ছে আঁচলে করে, দিয়েছে বিদায় করে। তোমার বৌমা কি বাড়ি ফিরেও তোমার হাতে হাতে কোনো সাহায্য করে না নাকি? সাহায্য করবে কি, জানে নাকি কিছু? কিছুই তো শেখায়নি বাড়িতে। পড়াশোনাটা করেছে আর চাকরিটা করে। দিনে না হয় আমি খেটে খুটে রাখি, রাতে যে একটু এটা সেটা সিরিয়াল দেখবো তার জো নেই। সেই রাধার পরে রাধা, তারপর আবার রাধা। কি আর করবে বলো? বৌমার সংসারের কাজ জানলেও একটা মানুষ অফিস থেকে ফিরে কি পারে? ট্রেনে বাসের অবস্থা তো জানোই। মানুষ জীবনটা হাতে করে কাজে যায়, ফিরে কি আর পারে? শরীর কি আর দেয় নাকি? কে পারতে বলেছে? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাক। বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির ঘর দুয়ার হিসেব সামলা। বাবা মাকে ফেলে এসেছিস, এখানে বাবা মাকে একটু সেবা শুশ্রূষা কর। তোর দায় দায়িত্ব কত! ঘর ভরা তো শ্বশুর শাশুড়ি, অতিথি কুটুমে যাওয়া আসা, কে সামলাবে এসব? তোকে কে বলেছে টাকা আয় করে সংসার দেখতে? আমাদের ছেলে কি তোকে বলেছে তোর উপার্জন ছাড়া সংসার চলবে না? সে কথা বলো না দিদি। আজকের দিনে একজনের টাকায় সংসার চলে না। সকলে মিলে আয় না করলে কি চলে? বাজারে তো আগুন জ্বলছে, আমাদের সংসার তো দেখছি। আহা, সেটা দেখা তো পুরুষ মানুষের কাজ, মেয়ে মানুষকে কে সব দেখতে বলেছে? তুমি অত ভেবো না।
আজ বাদে কাল বৌমা যখন মা হবে তখন কি আর এভাবে চাকরি করতে পারবে বলো? রাখো তুমি মা হওয়া, তার জন্য তো মা হওয়ার ইচ্ছে লাগে। সে মনই বা কোথায়, আর সময়ই বা কোথায়? এই তো তোমার বউয়ের একটি সন্তান হয়ে গেল, কিন্তু এদিকে তো কোনো ভাষ্যি নেই। তিনি তো পায়ে খড়ম দিয়ে দিব্যি চড়ে বেড়াচ্ছেন। পায়ে খড়ম মানে? তোমার বউ কি খড়মও পড়ে নাকি? বাবা, তাহলে তো ধর্মকর্মে মন আছে বলো। আরে ধুর, তুমি কি যে শোনো আর কি যে ভাবো। এ খড়ম সে খড়ম নাকি? ওই যে কি বলে জুতোগুলো, হাই হিল হাই হিল, খট 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 খট, ওইভাবে চলা, ওকে খড়ম বলে না তো কি বলে? ও তাই বলো, হাই হিল। আমার কিন্তু বেশ লাগে দিদি, আমাদের কপালে তো ওসব জোটেনি। ওদের পায়ে ওইসব জুতো দেখে আমার বেশ লাগে। আমারও এমন পরে হাঁটতে ইচ্ছে করে, পারি না, ভয় লাগে, কিন্তু দেখতে বেশ লাগে। তুমি রাখো তো, তোমার বউকে নিয়ে তো কোনো ঝামেলা পোয়াতে হয় না, তাই এসব বলছো। বাড়িতে পুত্রবধূ আসছে, সে পায়ে তোড়া পরে ছুনছুন করে ঘুরে বেড়াবে, গয়নায় ঝুনঝুন শব্দ হবে, মাথায় আলতো করে ঘুমটা দিয়ে বলবে, মা আমি এটা করে দিই, মা আমি সেটা করে দিই। তা না, পায়ে খুর লাগিয়ে ঘুরছে। আমি কিন্তু দিদি উল্টো, আমি চাইতাম আমার বাড়ির বউ চাকরি করবে, নাকে মুখে ভাত ডাল বুঝে ধাঁই ধাঁই করে অফিস যাবে, সন্ধ্যাবেলা বাড়ি আসবে, এসে জিজ্ঞেস করবে কোথায় চাকরি করে গো, সে জিজ্ঞেস করবে কত মাইনে পায় গো, কেউ বলবে তোমার তো দিদি হাতে মুখে আয় করে বাড়ির মানুষ, তোমার আর কি চিন্তা। তারপর বাড়ি ফিরে বউ আমার হাতে হাতে একটু কাজকর্ম করবে, ব্যাস আমার ছোট্ট সংসার। আবার ছুটোছুটির সময় যখন ওদের ব্যস্ততা থাকবে, তখন আমি ওদের হাতে হাতে সাহায্য করে দেব। আমার ছেলের যখন ছুটি ছাটা থাকবে, আমার বৌমার যখন ছুটি থাকবে, তারা দুজনে মিলে একে অপরের সঙ্গে বেড়াতে যাবে, আমরা বুড়ো বুড়ি বাড়িতে থাকবো। তা না, আমার সংসারে সারা দিন ধরে নাক গলাবে আমার কাজে, আমাকে এই রান্না শেখাবে, আমাকে দিয়ে এটা করাবে, আমাকে দিয়ে সেটা করাবে। আমি যেন এতদিন সংসারে কিছুই শিখিনি। এসব আমার একদম ভালো লাগে না। বউ বেশ পয়লা বৈশাখে নিজের মাইনে থেকে বা পুজোতে বোনাস পেলে শাড়ি কিনে আমাকে দেবে, শ্বশুর মশাইকে ধুতি বা প্যান্ট দিয়ে সকালে প্রণাম করবে। তা না, আমার বউ তো সেই বান্দা নয়। চাকরি করা মেয়ে দেখেই তো পছন্দ করেছিলাম দিদি, কিন্তু সে বছর নাকি মাত্র বছর 2 চাকরি করেছে। বিয়ের পর সে নাকি আর চাকরি করবে না, এখন থেকে সংসারই করবে। নাও বোঝো। আরে চাকরি করে কি কেউ সংসার করছে না? সংসারে খুঁটি নাটি বিষয় বউ নাক গলাবে আমার একদম পছন্দ নয়। বলো কি, তুমি এমনটা চাও? পাওনি তো তাই এমনটা মনে হচ্ছে। আসলে দিদি, আমাদের দুজনের কপালটাই খারাপ, আমরা দুজনেই যা চাই তা পাইনি। আমার ক্ষেত্রে উলট পুরাণ হয়ে গেছে, তোমার ক্ষেত্রেও তাই। দেখো, তুমি চেয়েছিলে তোমার স্বামী ব্যবসা করুক, কিন্তু সে করে চাকরি। আমি উল্টো, পিন্টুর বাবা সারা দিন ব্যবসা ব্যবসা করে টেনশন করতে থাকে। এই হলো ভগবানের বিচার, বুঝলে? এই হলো শ্রী দুর্গা পল্লীর ইন্দ্রপ্রস্থ অ্যাপার্টমেন্টের 3 তলায় থাকা সেন পরিবার আর গুহ পরিবারের 2 গিন্নির মনের কথা। এভাবেই তারা নানা কথা এ ওর ঘরে সে তার ঘরে গিয়ে আজ 25-26 বছর ধরে একে অপরের সাথে শেয়ার করে আসছেন। আগে ছিল বাজারের দর, ছেলে মেয়েদের মানুষ করা, চারপাশে দূষিত পরিবেশে বাচ্চাদের সামনে রাখা, এই সিনেমা সেই সিরিয়াল নিয়ে গভীর আলোচনা করা। কিন্তু গত বছর 2 ধরে এই পুত্রবধূদের নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে যাহা চাই তাহা ভুল করে চাই কথাটা ঠিক না হলেও, যাহা পাই তাহা চাই না এই কথাটি কিন্তু বেশ খাটে।
এই দুই পরিবারের পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্ব আজকের নয়, তা প্রায় 3 পুরুষ। এই কথোপকথনরতা দুই মহিলার মধ্যে প্রথম জন বরুণ কান্তি সেনের স্ত্রী নীলিমা, যিনি তার পুত্রবধূর চাকরি নিয়ে বিরক্ত, আর দ্বিতীয় জন রতন কুমার গুহর স্ত্রী শ্যামলী। এই বরুণ কান্তি ও রতন কুমার উভয়ের বাবাই ওদেশ থেকে এদেশে এসে একই সাথে বাড়ি করেছিলেন। এদের পারিবারিক বন্ধুত্ব সেই সময় থেকেই। কিন্তু তাদের উভয়ের বাড়িটি একটি বাইপাস রাস্তা করার দরুন আরো 150 পরিবারের মতো অধিগৃহীত হয়ে যায়। তখন হাতে সময় না থাকার ফলে তারা উভয়ই এই ইন্দ্রপ্রস্থ অ্যাপার্টমেন্টে তড়ি ঘড়ি বাসা বাঁধেন। 3 তলার 2টি ফ্ল্যাট কেনেন তারা দুজনেই। ক্ষতিপূরণ বাবদ তাদেরকে সরকার ভালো টাকাই দিয়েছিল। ফলে এই দুই পরিবারের পারিবারিক বন্ধুর মধ্যে কারোরই কোনো বিষয়ে কোনো রাজনৈতিক আন্দোলনে গিয়ে শক্তি বা জীবনের অমূল্য সময় নষ্ট করার মতো অবস্থা হয়নি। শুধু এইটুকু দুঃখ ছিল যে তাদের দুই পিতৃদেবের গড়া নতুন গৃহ তারা রক্ষা করতে পারলেন না। সেটি ছেড়ে তাদেরকে আবার দেশান্তর থেকে স্থানান্তরিত হতে হলো। তাই আবার উদ্বাস্তু হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে উদ্বাস্ত হয়ে এই ফ্ল্যাট বাড়ি কেনা। বরুণ কান্তি চাকরি করেন আর রতন কুমার ব্যবসা। দুই স্ত্রীর এই ব্যবসা আর চাকরি নিয়ে একটি পছন্দ ছিল বটে, কিন্তু তা তেমন করে প্রকট হয়ে ওঠেনি। মানিয়ে নিয়েছিলেন তারা। সবটাই তো চাইলে আর পাওয়া যায় না। কিন্তু এই পুত্রবধূর বিষয়ে তাদের চাওয়াটা এভাবে ব্যর্থ হওয়ায় তারা মোটেই মেনে নিতে পারেননি। ফলে প্রায় রোজই দুপুরে খাওয়া দাওয়ার পরে তারা একে অপরের ঘরে আসেন, যেদিন যেমন হয়। তারপর শুরু হয় এটা সেটা নিয়ে কথাবার্তা। এইটুকুই তাদের একঘেয়ে জীবনের মধ্যে একটুখানি স্বাদ পরিবর্তন। সাধারণত শাশুড়িরা যেভাবে পুত্রবধূর প্রতি সাপমনি ছুঁড়ে দেয় তা এরা করেন না বটে, কিন্তু মনের কথাগুলো একে অপরের সাথে শেয়ার করেন। ঘরে স্বামীর সাথে তো আর পারেন না, তারা এসব ভাবনাকে তেমন প্রশ্রয় দেন না। তাই যে যার দুঃখ বোঝে তাকেই দুঃখ জানিয়ে মনের ভার লঘু করেন। কিন্তু তাদের এই নিস্তরঙ্গ জীবন ঈশ্বর বেশি দিন নিস্তরঙ্গ থাকতে দেন না। একটা মর্মান্তিক ঘটনা তাদেরকে বেশ কিছু কালের জন্য নীরব করে দেয়। গুহদের পিন্টু হঠাৎ একটা মোটর সাইকেল দুর্ঘটনায় একেবারে হাসপাতাল থেকে মর্গে চলে যায়। এই ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিল না দুটি পরিবারের কেউই। কিছুকাল শুধু অশ্রু, সান্ত্বনা আর পারস্পরিক সমবেদনা লেনদেন করেই চলে। কিন্তু মানুষ তো একদিন শোক ভোলে। মনের মধ্যে পুষে রাখা পুরনো ঝাল এক নতুন মাত্রা নিয়ে নম্র সুরে আবার উঠে আসে ভাষায়। এমনি একদিন রতন বাবুর স্ত্রী শ্যামলী দুঃখ করছিলেন, ছেলেটা কিভাবে নিষ্ঠুরের মতো চলে গেল দিদি, একবারও বাবা মার কথা ভাবলো না। এভাবে বলো না দিদি, ও কি আর জানতো যে ওভাবে একে চলে যেতে হবে? বাবা মা স্ত্রী সন্তান ছেড়ে কেউ কি আর যেতে চায় বলো? আবার কিছুক্ষণ কান্নাকাটি হলো দুই সইয়ে। চোখ মুছতে মুছতেই শ্যামলী বললেন, কতবার বলেছিলাম ওই শয়তানের চাকাটা কিনিস না কিনিস না, তা শুনলো না। আহা, ওর যে চাকরি তাতে তো একটা মোটরসাইকেল চড়েই বেড়াতে হবে ওকে। এসব কাজ তো হেঁটে হেঁটে হয় না, বাসে বা ট্রেনে উঠেও হয় না দিদি। কত দূর দূর যেতে হতো ওকে সারা দিন। কপাল দিদি কপাল। জানেন দিদি, পিন্টুর বাবাকে না খুব ভালো দেখছি না, শোকটা নিতে পারেননি। এই চিন্তায় আমি তো সব সময় ঠাকুর ঘরের সামনে বসে থাকি, এটা প্রার্থনা করি সেটা মানত করি, আর গোটা সংসারটা চাপ পড়েছে বৌমার ওপর। সারা দিন বৌমা চুপচাপ কাজ করে আর চোখ মোছে। একা থাকলেও কাঁদে, ছেলেকে বুকে নিয়েও কাঁদে। আমি তাকাতে পারি না, বাচ্চা মেয়ে তো, এই বয়সে এমন শোক।
পিন্টুর ছবির সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে। সে কি বিড়বিড় করে? মানে কি বিড়বিড় করে? একদিন তো শুনলাম বলছে তুমি একা আছো, জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো যেতে পারবো না, বলো, পাপাই আছে, ও তো একা হয়ে যাবে। সে কি লক্ষ্য করে দেখেছো তো মাথাটা? না না দিদি, মাথা ঠিকই আছে। শ্বশুর মশাইকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি কেন ভাবছেন বাবা, আপনার ছেলে তো পাপাইয়ের মধ্যেই আছে। কখনো ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই ভাবিস না, তোর মা আছে, তোকে ছেড়ে তোর মা কোথাও যাবে না। নিজের চোখের জল মুছে নীলিমা বলে ওঠেন, আহারে, দেখো দিদি, যে চাকরির কথা বলে বলে এতদিন নিন্দামন্দ করেছি, সেটা আজ আর বলে উঠতে পারছি না। যে তুমি এত ভেবো না, তিনি সব দেখছেন। তিনি কি এতটাই নিষ্ঠুর? ঠিক একটা দিক খুলে দেবেন, দেখো। তাছাড়া আমরা তো আছি, আমাদের সম্পর্ক তো আজকের নয় দিদি। তিনি নিষ্ঠুর নন বলি কি করে বলো? তা না হলে একটা জল জ্যান্ত ছেলেকে এভাবে কেড়ে নেয়? বাবা মার বুকে কোথায় বাজে সেটা কি তিনি ভেবেছেন? তবে তুমি তোমার বৌমাকে নিয়ে গর্ব করো দিদি। দেখো, পিন্টুর কলিগ বলে নয়, বা পিন্টুর মাধ্যমে ওর এ বাড়িতে বিয়ে হয়েছে বলে নয়, মেয়েটা একা হাতে কিভাবে পিন্টুর অফিসের পাওনা গন্ডা, দুর্ঘটনায় যে যে টাকা পাওয়া যায় সেসব ইন্স্যুরেন্স সব ব্যবস্থা করে দিয়েছে। আমি তো অবাক হয়ে যাই, ও না থাকলে কি করে পারতাম এসব আদায় করতে। আমাদের কাজে এসব লাগবে না, কিন্তু ওই মেয়েটার জীবনে তো লাগবে। সেটা সত্যি কথা। এমনিতে বৌমা ভীষণ চটপটে, বুদ্ধি খুব। কোথা থেকে কি করতে হবে কেমন করে যেন বুঝে যায়, কিচ্ছুটি বলতে হয় না। কার কি লাগবে, কখন লাগবে, সবটা সবটা ওর নখ দর্পণে, সেটা আমি মানি। ওই যে চাকরি করে, ওই জন্যেই তো চোখ কান খোলা ওর। তুমি আমি কি পারবো বলো? আমরা কি জানি কোত্থেকে কি করতে হবে? আমরা কি সব বুঝি? মেয়েটা দিব্যি একা হাতে সব করে দিল, কিন্তু একটু প্রশংসা চায় না। আমাকে দিয়ে, বৌমাকে দিয়ে এখানে ওখানে সই করিয়েছে, আর দু হাতে চোখ মুছেছে। ওর মনের মধ্যে খুব মায়া গো দিদি। না, সেটা আমি মানি। দেখি তো, সব মেয়ে ওর মতো চৌখস হয় না, আমি স্বীকার করি। বাড়িতে এমন চৌখস মেয়ে বড় দরকার। হয়তো অন্তর্যামী অন্তরালে বসে সবই শুনছিলেন আর হাসছিলেন। হয়তো ভাবছিলেন বিষয়টা আরো স্পষ্ট করে তিনি এদেরকে বুঝিয়ে দেবেন। বুঝিয়ে দিলেনও। গুহদের ঘরের দুর্ঘটনার মাত্র 2 মাস পরেই সেন পরিবারে নেমে আসে বিনা মেঘে বজ্রপাত। নীলিমার ছেলে রিন্টু তখন কোম্পানির কাজে সবে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে। হঠাৎই বরুণকান্তি বাবু গভীর রাতে সেরিব্রালে আক্রান্ত হন। ওদের পুত্রবধূ সিদ্ধান্ত নেয় ছেলেকে এখনই কোনো মেসেজ দেবে না। অবশ্য দিয়েও কোনো বিশেষ লাভ নেই। তার পক্ষে মেসেজ পাওয়া মাত্র ফিরে আসাটা যেমন অসম্ভব, তেমনি ফিরে এলেও সময় নেবে অন্তত 4 থেকে 5 দিন। এখনই সে কোন দেশে আছে সেটাও একটা প্রশ্ন। 12 দিন জমে মানুষে টানাটানি করে বরুণ বাবু ফিরে এলেন ঘরে। এদিকে তিনি হাসপাতালে যাওয়া মাত্র নিজেকে সামলাতে না পেরে বিছানায় পড়ে গিয়েছেন তার স্ত্রী নীলিমা। মনের মধ্যে নানা কুডাক ডাকা শুরু হয়ে গেছিল তার। বাড়িতেও তার জন্য ডাক্তারের আসা যাওয়া শুরু হয়ে গেল। এমনিতেই তিনি ছিলেন অসুস্থ মানুষ। কিছুকাল আগেই গুহদের ঘরে ঘটে যাওয়া ঘটনার নতুন রূপে এ ঘরে আবার না ঘটে, এই আতঙ্ক আর আশঙ্কা তাকে একেবারে বিছানায় ফেলে দিয়েছে। এই বিপদে যথারীতি চিরকালের মতোই পাশে এসে দাঁড়ালেন সেই গুহ পরিবার, আর সেই গুহ পরিবারের সদ্য স্বামী হারানো শোকাকুলা পুত্রবধূ। বিছানায় পড়ে পড়েই নীলিমা ক্ষীণ স্বরে তার সইকে বলেছেন, দেখো তো, এদিকে উনি গেলেন,
আর আমি পড়লাম বিছানায়। হাসপাতাল আর ঘর, এবার সংসারটা কে সামলায় বলো তো? শ্যামলী সইয়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে বললেন, তুমি এখন ওসব ভেবো না। মানুষের আত্মীয় পরিজন থাকে কেন গো? বিপদে আপদে পাশে দাঁড়াতেই তো থাকে, নাকি? তোমার বৌমা কি আমার বিপদের দিনে কিছুই করেনি? কোনো চিন্তা করো না, আমি বৌমাকে বলে দেব। সে তো আমাদের বুড়ো বুড়িকে দেখা ছাড়া আর কোনো কাজে আটকে নেই। ও এসে সব করে দেবে। এখন ওর একা থাকাটা একদম উচিত নয়। যতক্ষণ কাজে কর্মে আটকে থাকে ততই ভালো। একা বসে থাকলেই নানা চিন্তা করবে। এখন তো ওর মনের ঘাটা শুকোয়নি না, তার চেয়ে কাজে লেগে থাক। ছি 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 দিদি, ওই ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে কত কাজ করাবো? কতই বা বয়স ওর। ওর যদি ভালো মন্দ কিছু ভাবেও, আজকে ওর বিপদের দিনে তখন ওর পাশই সামেনি। তখন না না দিদি, ওকে দিয়ে নয়, আমার খুব খারাপ লাগবে। স্বামী হারা মেয়েটা এত কাজ করবে, আমার খুব লজ্জা করবে। কিন্তু শ্যামলী কোনো কথা শোনেননি। বলে দিয়েছেন, আমি কি তেমন বুঝলে করাবো নাকি? তোমার অপমান হোক, এটা কি আমি চাইবো? আমরা আজ এত দিনের বন্ধু না? শ্যামলীর বৌমাও বলেছে নীলিমাকে, আপনি কেন ভাবছেন কাকিমা, আমার মার কিছু হলে কি আমি কিছু করতাম না? বসে বসে শুধু দুঃখ করতাম? আপনি আগে ভালো হয়ে উঠুন। সত্যি এই ঘটনায় চোখ মুছে ফেলেছে সে, আবার টান হয়ে দাঁড়িয়েছে। একটা দায়িত্বের কাজ পেয়ে যেন তার প্রাণে শক্তি ফিরে এসেছে। শোক অনেকটা ভুলে দুটো সংসারের দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। সেনবাড়ির পুত্রবধূ নিজের অফিস সামলে, শ্বশুর মশাইয়ের নার্সিং হোম সামলে নিত্য বাড়ি ফিরেছে রাত 11টা-12টায়। ক্লান্ত অবসন্ন মেয়েটি অন্যের জন্য কি বা করতে পারে? তাকে কে দেখে, এইটি বিরাট প্রশ্ন। দেখেছে গুহদের শাশুড়ির ভাষায় সেই শোকাকুলা অকর্মণ্য গৃহবধূ। সময় একভাবে চলে না, সংকট আসে, মানুষ তাকে অতিক্রম করে। সেনদের সংকট কেটেও গেছে। সেদিন শ্যামলী এসেছেন নীলিমার কাছে। এ ঘরের কর্তা ঘরে ফিরে এসেছেন, তাই সইয়ের নিত্যকার খবর যেমনটা নিতে আসেন তেমনটি এসেছেন। সইয়ের বিছানার পাশটিতে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছেন, আজ কেমন আছো গো দিদি? অর্ধ নিমিলিত চোখ এবার খুলে ধরে নীলিমা, জানায়, ভালো আছি গো দিদি। সত্যি দিদি, ধন্য বৌমা তোমার। ওই একরত্তি মেয়ে আর একবার কি খেল চাই না দেখালো। রিন্টুকে বিদেশে সাত তাড়াতাড়ি কিছু না জানিয়ে ঠান্ডা মাথায় অ্যাম্বুলেন্স ডেকে এনে ওই রাতে কিভাবে নার্সিং হোম গেল। আমরা তো জানলাম দাদাকে নিয়ে যাওয়ার সময়, আমাদের ঘুম থেকে ডাকলো বলে। আমাদেরকে ডাকলো শুধু তুমি বাড়িতে একা থাকবে বলে। পিন্টুর বাবাকেও সাথে যেতে দিল না মেয়েটা, বললো অফিসের কলিগরা নাকি নার্সিং হোমে আছে। এই বৃদ্ধ বয়সে কাকাবাবু নাকি ধকল নিতে পারবেন না। কিন্তু তোমার বৌমা সত্যি ঘরে বসা মেয়ে যদি হতো, তবে কি পারতো এসব করতে? একা হাতে কিভাবে সামলালো সেটা বলো। রিন্টু তো এলো 6 দিন পরে। মুচকি হেসে নীলিমা উত্তর দিল, সেটা সত্যি। আমি তো বিছানায় বলো। আমি শরীর খারাপ করে ওকে তো আরো বিপদে জড়িয়ে ফেলেছিলাম, কিন্তু ঠিক সব দিক সামলে ঠান্ডা মাথায় আমাদের দুজনকেই আজ সুস্থ করেছে ও। রিন্টু এসে তো অবাক, টাকা পয়সা কোথা থেকে কি করলো কে জানে, কত টাকা যে খরচা হলো তাও তো জানি না। একদিকে আমার জন্য, অন্যদিকে নার্সিং হোমে, দুদিকেই ডাক্তার ছুটছে। আমিও তো তাই বলি, প্রত্যেক দিন কত রাতেই না ফিরেছে, ওষুধ কিনে, ইঞ্জেকশন কিনে, ডাক্তারদের সাথে কথা বলে এক একদিন 12টা 1টা। পারতাম আমরা বলো? যদি বাইরে সন্ধ্যে 7টা অব্দি কোনো কাজে থাকি তো ভয় হয় কখন বাড়ি ফিরবো, কত রাত হয়ে গেল। এই হলো আজকের যুগের মেয়ে গো দিদি।
আমাদের মতো ঘট হয়ে বসে থাকার মানুষ ওরা নয়। শ্যামলীকে সাপোর্ট করেন সই নীলিমা। বুঝলে দিদি, আজকে এটাও জানলাম, বৌমাদের শুধু নুপুর পরে ছুনছুন করে হাঁটলেই হয় না, বা গয়না পরে ঝনঝন করলেই চলে না। তাদেরকে ঘরে বাইরে অনেক দায়িত্ব নিতে হয়। আর আমি যে সুস্থ হলাম, রিন্টুর বাবা যে বাড়ি এলো, তা তো ওরই জন্যে বলো। সত্যি চাকরি করে বলে বৃথাই ওকে নানা দোষ দিয়েছি এতদিন। এই চাকরিটা না করলে আজ কি হতো বলো তো। কথা বলতে বলতে নীলিমা লক্ষ্য করলেন তার সইয়ের মুখটা কেমন যেন কালো অন্ধকার হয়ে উঠেছে। একটা সময় পরে তিনি তার ভারী কোমরটা তুলতে তুলতে বললেন, যাই গো দিদি, ঘরে যাই, দেখি মেয়েটা বাচ্চাটাকে নিয়ে কি করছে একা একা। ওকে তো দেখার আর কেউ নেই, আমাকেই তো। সে কি, এখনই যাবে? তুমি এতদিন তো অনেকক্ষণ আমার পাশটিতে বসে থেকেছ, আমাকে কত সাহস দিয়েছ, এখনই চলে যাবে? যেতে তো হবেই গো, তুমি তো এখন সুস্থ, এখন তো আমার পাশটিতে বসে তোমাকে সাহস জোগাতে হবে না। তার চেয়ে যার আমাকে লাগবে তার পাশটিতে যাই। তুমি কি আমার কোনো কথাতে আঘাত পেলে দিদি? আমি তো সেরকম কিছু বলিনি। এবারে যেন শ্যামলী নতুন রূপে আজ এতদিন পরে দেখা দিলেন তার সইয়ের সামনে। একটু তিক্ত স্বরে বলে উঠলেন, দেখো দিদি, তুমি বারবার বলছো বলে বলি, এখন তো তুমি সুস্থ, তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি। মানুষের তো একটু কৃতজ্ঞতাও থাকে। মানে? অবাক হন নীলিমা। তখন থেকে আমার বৌমা করে যাচ্ছ শুনলাম। আমিও জানি তোমার বৌমা করিতকর্মা, সে তো আমিই স্বীকার করেছি এবং বারবার করছি। কিন্তু যার পরিচর্যায় তুমি সেরে উঠলে, এই উচাটনের কটা দিন যার রাধা ভাত খেলে তুমি আর তোমার বৌমা, তার কথাটি তো একবারটি বললে না। সে কি কিছুই করেনি? তোমার পাশে বসে তোমার পরিচর্যা করেছে, সে তোমাকে স্নান করিয়েছে, কাপড় ছাড়িয়েছে, তোমার ঘরে ঠাকুর জল পাবে না বলে তার সেবা করেছে, তার সামনে বসে তোমাদের মঙ্গল কামনা করে পুজো দিয়েছে। এসব কি কিছুই না? তার কি কোনো অবদান নেই? সে কি ফেল না? তোমার বৌমা না হয় তার শ্বশুরের জন্য করেছে, তার স্বামীর জন্য করেছে, সেটা তো কোনো বড় কথা নয়। আর ওই মেয়েটা নিজের শোক দুঃখ ভুলে এই 12-14টা দিন তোমাদের সেবা করলো, সেটা কি একেবারে ফালতু? এবারে হেসে দিলেন নীলিমা। সইয়ের হাতটি ধরে কাছে টেনে নিয়ে বললেন, এটা আমি কেন বলবো দিদি? এটা তো তুমি বলবে। আমি তো তোমাকে দিয়ে এসব বলাবো বলেই এতটা বাড়াবাড়ি করে বললাম। আমরা এতদিনই সই। একটা সত্যি কথা আমি বুঝে গেলাম, আর তুমি বুঝবে না, এটা আমি মেনে নিতে পারিনি। না বুঝলে যে তুমি শুধু শুধু কষ্ট পাবে। তোমার বৌমাই তো আমাকে এবারে মরতে দিল না, ঠিক সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুলল। আমার বৌমা যদি দুর্গা হয়, তোমার বৌমা পার্বতী। আমার যে কতটা শরীর খারাপ করেছিল তা তো তোমরা জানো না, তোমার বৌমা জানে। সেও তো মা পার্বতীর মতো 10 হাতে তোমার সংসার আমার সংসার সামলেছে। এ কি কম কথা? এই ধৈর্য কি আমাদের আছে? নিজের দুঃখ শোক জলাঞ্জলি দিয়ে বুকে পাথর বেঁধে আমাদের কিভাবে সেবা করেছে। ওই মেয়েটা না থাকলে বাঁচতাম না গো। তুমি তো সত্যি বলেছ, আমার বৌমা তো টলতে টলতে বাড়ি ফিরে ওরই বেড়ে দেওয়া ভাত খেয়েছে কদিন। তুমি হয়তো বলবে, এ তো তোমাদের করণীয় কাজ, আমাদের আত্মীয়তা কি একদিনে? এটা তো করতেই হবে। সে আমরা না হয় আমাদের পুরনো আত্মীয়, কিন্তু ওদের কি বলো? ওরা তো পুরনো নয়, ওরা তো অন্য পরিবার থেকে এসেছে। আসলে আমরা দুজনে মিথ্যেই দুঃখ পাচ্ছিলাম। ভেবে দেখলাম আমাদের দুজনের বৌমাই ভালো হয়েছে, আমাদের আফসোস করার কিচ্ছু হয়নি। এসব কথায় চোখে সর্ষে ফুল দেখেন শ্যামলী, বড় লজ্জায় পড়ে যান।
সইয়ের হাত দুটো ধরে বলেন, তুমি কি আমার উপর রাগ করলে দিদি? না, কখনোই নয়। আমি তো তোমাকে দিয়ে সব বলালাম, রাগ তো তুমি করবে। তা বটে, তবে এই ফাঁকে তোমাকে একটা ভালো খবর দিয়ে যায়। আমার বৌমা বলেছে যে ও এবারে চাকরি নেবে আবার, সংসারে টাকার নাকি দরকার। সত্যি নাকি? বাহ, এটা তো তোমার কাছে ভালো খবর, তুমি তো এটাই চেয়েছিলে। নিজের মুখটা প্রায় লুকিয়ে শ্যামলী বললেন, চেয়েছিলাম, তবে আজ মনে হচ্ছে ও যদি সত্যি চাকরিতে যায় তবে বাড়িটা খাঁ খাঁ করবে। 12-14টা ঘন্টা আমাদের নিঃসঙ্গ কাটাতে হবে, একটু একা হয়ে যাব। তা তো হবে, তবে আমিও একটা ভালো খবর দেব। আমার বৌমাকে সেদিন লজ্জার মাথা খেয়ে বলেছি, মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই মা, কবে আছি কবে নেই দেখলে তো, অন্তত এবার আমাদের নাতি নাতনির মুখ দেখাও। তাই? তা সে কি বলল? বলেনি কিছু, মুচকি হেসেছে।